ঠিক আছে, কেউ যদি ভালো হয়ে গিয়ে থাকে সেটা তো ভালো খবর, কিন্তু একটা কথা কি জানিস তো, সাবধানের কিন্তু মান নেই। যার কাছ থেকে এত বিপদ এসেছে তার কাছ থেকে একটু সাবধানে থাকাই আমার মনে হয় ভালো। শবনম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কি হলো? বলছি প্লিজ তোমরা না আমাকে এর মধ্যে জড়িও না। মানে তোমরা তো কথাগুলো মেনলি ওকেই বলছো, আর ডক্টর রোহিণী চৌধুরী ওর বন্ধু, ওর প্রাক্তন স্ত্রী, ওকেই বলো আমাকে এর মধ্যে প্লিজ ইনভলভ করো না। এটা কিন্তু তুমি ঠিক করলে না। আবার তুমি তো সবই জানো, রোহিণী কিভাবে চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে সব জানো। তারপরও যদি তুমি এভাবে কথা বলো, আই মিন নন কমিটাল ভাবে, তাহলে তো এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে নন দাঁড়াচ্ছে। কমিটালের কিছু নেই, কিচ্ছু নেই। দেখো রোহিণী দি যে বদলেছে তার পক্ষেও আমি কথা বলছি না, তার বিপক্ষেও আমি কিছু বলছি না, আমি কিছু বলতেই চাই না। আমি এই বিষয়ে সত্যি কোনো মন্তব্য করতে চাই না। বুঝলাম, তার মানে তোমরা সবাই এই বিষয়ে একমত, তাই তো? না না না, আমি কিন্তু মনে করি না রোহিণী যদি জানতে পারে শবনম কোথায় বেড়াতে যাচ্ছে, মানে আমার ছেলের বউ কোথায় বেড়াতে যাচ্ছে, তারপরে কোনো ক্ষতি করবে জানলে। ওর ক্ষতি করার হলে অনেকদিন আগেই করতে পারতো, এতদিনে করতে পারতো। তবে হ্যাঁ শবনম, তোমাকে একটা কথা বলি, বেড়াতে যাচ্ছে একটু সাবধানে থেকো। কি বলছো আমি না ঠিক বুঝতে পারছি না। এটা সবাই বুঝতে পারবে সেটাই তো বললাম। বলছি যে বেড়াতে যাচ্ছ একটু সাবধানে থেকো, চোখ কান খোলা রেখো। দেখো মা, চোখ কান আমার বরাবরই খোলা। মনে সংশয় জেগেছে তাই সতর্ক আছি। হ্যাঁ হয়তো যশ ঠিক, রোহিণী দি হয়তো বদলে গেছে, হয়তো ঠিকই বলছো। এই যে রোহিণী দি আমার বার্থডে সেলিব্রেট করেছে সেটা হয়তো মন থেকেই করেছে। হয়তো রোহিণীদির মনে আর কিছু নেই, তার জন্য রোহিণীদি চাইছে আমরা হানিমুনে যাই। সবটাই ঠিক, কিন্তু কি বলতো, কোথাও না একটা আমার মনের মধ্যে সংশয় আছে। তাই তোমাকে বলছি আমাদের একটু সতর্ক থাকা দরকার। ঠিক, 100 বার ঠিক। যার কাছ থেকে তুমি এতবার বিশ্বাসভঙ্গের যন্ত্রণা পেয়েছো, তার একটা কাজ দেখে সারেন্ডার করার কোনো মানে হয় না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যশের জীবন থেকে বা তোমার জীবন থেকে যদি ওই মেয়েটা চলে যেত, তাহলে আমি সত্যি করে খুব খুশি হতাম। দেখ, আমি কিন্তু নিজে ডিরেক্টলি কিছু, আমি তো বলছি ইনডিরেক্টলি ইনভলভ থাকবি, ইনডিরেক্টলি পুরো ব্যাপারটা অর্গানাইজ করবি। আর ডাইরেক্ট ইনভলভমেন্ট যদি নাই থাকে তাহলে তো আরো চাপ কম হয়ে গেল। তো তোকে কেউ সন্দেহ করতে পারবে না, আর ব্যাপারটা অনেক ইজিলি হয়েও যাবে। বুঝেছি, সবটা ক্লিয়ার। সময় মতো জানাস? একদম পাক্কা জানাবো। যাই হোক, কফি খাবি তো? খেতে পারি। চিন্টু, আচ্ছা কি ব্যাপার ভাই, তখন থেকে আমাদের টেবিলের কাছে আসছো না, কফির কথা বলছো না, ব্যাপারটা কি বলো তো? না আমরা পাস আউট হয়ে গেছি বলে ভুলে গেলে নাকি? বলছি কি, একটু তাড়াতাড়ি বানিয়ে দিবি কফি দুটো। আচ্ছা দিদি, তাড়া আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি দিস। আচ্ছা রোহিণী, তুই আমাকে একটা কথা বল, তুই কি চাইছিস বলতো? একেবারে শেষ করে দিতে চাইছিস? আমার জীবনের জ্বালাটা জুড়িয়ে দিতে চাইছি। বোঝাতে পারছি তোকে আমি আর আমার চারপাশে শবনম বলে কারোর কোনো অস্তিত্ব চাইছি না। এর মাঝখানে কোনো কথা হবে না স্বপ্নদে। অনেক হয়েছে, অনেক হয়েছে। enough is enough। কাকে
কাকে শেষ করে দেওয়ার কথা বলছে কে জানে। শবনম দিদিকে না তো, কি জানি, হতেও পারে ওকে এরা দুজনে মিলে কম নাজেহাল করেছে নাকি। তবে এরা একটা কথা জানে না, রাখে হরি মারে কে। শবনম দিদি কিছুতেই এত তাড়াতাড়ি চলে যেতে পারে না। এরপর দিন দেখা হলে বলতে হবে, শবনম দিদি তুমি এখন থেকে না একটু সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, মেল করে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে একবার জাস্ট রিমাইন্ডার দিয়ে দিও গুড তাহলে। মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোরা কি ম্যানেজমেন্টের রুমের দিকে যাচ্ছিস? ডেকেছে তোদের? একটু কাজ ছিল। ও, কোনো ঝামেলা হয়নি তো? না রোহিণী দি, একটু কথা বলার আছে তাই যাচ্ছি। ও আচ্ছা, সিরিয়াসলি কোনো প্রবলেম না তো? আচ্ছা তোমার কেন মনে হচ্ছে বলো তো সবসময় আমাদের জীবনে কোনো না কোনো প্রবলেম আসে? আই এম সরি, অ্যাকচুয়ালি তোমাদের জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে তো, তাই বলছিলাম। এনিওয়ে, যাও তোমরা কথা বলে এসো, আমি রাউন্ডে যাই। কাল আমাদেরকে সবাই বলল, তার জন্য আমি কথাটা ফাইনালি বলবো ভেবেও বললাম না, কিন্তু ঘুরে আসি তারপর না হয় বলা যাবে। অ্যাজ ইউ উইশ। বলছি তোমার কি খারাপ লাগছে এই যে তুমি বললে না তার জন্য? তাহলে বলতে পারো। আমি তো এই কথাটা একবারও বলিনি স্বপ্নম, দেখলেই তো চোখের সামনে আমি কিছু বললাম না। তা অবশ্য দেখলাম। চলো। স্যার আসবো? ইয়েস, কাম ইন। কি ব্যাপার, দুজনে একসঙ্গে? বসো, টেক ইউ সিট। থ্যাংক ইউ স্যার। কি হলো, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে কাজে? এনি প্রবলেম? না স্যার, কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোমাদেরকে একসঙ্গে দেখলাম তাই ভাবলাম। তো এনিথিং এলস, অন্য কিছু? স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমারও একটা আপিল আছে স্যার। সে তো বুঝতেই পারছি। বড়সড় কিছু কি? বলো, তোমাদের রিকোয়েস্ট বা অ্যাপিল কি আছে বলো আমাকে। দুজনে একসঙ্গে গেছে মানেই নিশ্চয়ই হানিমুনের ব্যাপারে প্ল্যান করেছে। ছুটির কথা বলতে গেছে, যশ পর্যন্ত আমাকে বলল না। শবনম শিখিয়ে দিয়েছে না বলতে, কিন্তু আমি তো চাই তোরা যত তাড়াতাড়ি সম্ভব হানিমুনে যা। শুধু আমাকে ডেটটা জানতে হবে। তারা ডেটটা কি করে জানতে পারি সেটা আমিও দেখছি। স্যার আসলে আমাদের বিয়ের পর থেকে আমাদের কোথাও যাওয়া হয়নি, তাই ভাবছিলাম যে একটা ছোট ট্রিপে যাব, কাছাকাছি কোথাও, জাস্ট 2-3 দিনের জন্য। আপনি যদি পারমিশন দেন তাহলে খুব ভালো হয়, কারণ এই ইনসিডেন্টটা যে ঘটলো কিছুদিন আগে, সেটার জন্য ওর উপর দিয়ে একটা মেন্টাল ট্রমাও গেছে। তোমরা দুজনেই একসঙ্গে ছুটিতে যাবে? যদি কোনো অসুবিধা হয় তাহলে ঠিক আছে, পরেও ছুটি নিতে পারি। স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের না মানে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড, সব কিছু ঠিক করা হয়ে গেছে। আপনি যদি ছুটিটা দেন তাহলে ইট উইল বি রিয়েলি কাইন্ড অফ ইউ স্যার। খুব বেশি দিন লাগবে না স্যার, আমাদের যেদিন ডে অফ থাকে তার সাথে জাস্ট আর 2-3টে দিন অ্যাড করে দিলেই হবে। তোমরা এমন একটা গ্রাউন্ডে ছুটি চাইছো যে আমি না বলতে পারবো না। আর সব থেকে বড় কথা, শবনম এই হাসপাতালের জন্য যা করেছে ওর একটা রিওয়ার্ড পাওনা আছে। আর এখনো অবস্থায় আমি ছুটি দিতে বাধ্য। স্যার বাধ্যতার কিছু নেই, যদি মনে হয় যে হসপিটালের কোনো ক্ষতি হবে তাহলে। না না না, সেটা না, আসলে তোমরা দুজনে একসঙ্গে যাচ্ছ তো সেটাই হচ্ছে প্রবলেম। আসলে আমাদের হাসপাতালে যত স্টাফ থাকা দরকার তত স্টাফ তো নেই। ঠিক আছে, 2-3 দিনের ব্যাপার তো, হয়ে যাবে। তোমাদের কোনো অ্যাপ্লিকেশন থাকলে আমাকে ইমেল করে দিও। স্যার আমি আজই মেল করে দেবো আপনাকে। আমিও মেল করে দেবো স্যার। নো প্রবলেম, মেল করে দিও। আর কিছু? ওকে স্যার। স্যার বলছে আমরা কিন্তু এই স্যাটারডে থেকে ছুটিটা নেব। স্যাটারডে একটা দিন, সানডে তো আমাদের ডে অফ, আর মানডেটা স্যার আমরা মঙ্গলবারই ব্যাক করব। ওকে, দ্যাটস ফাইন।
সো হ্যাপি জার্নি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই ছুটিটা না পেলে সত্যি আপসেট হয়ে যেতাম। সেটা বুঝতে পেরেছি বলেই তো ছুটিটা দিলাম। আসি স্যার। কিরে, হয়ে গেল তোদের? হ্যাঁ, তুমি এদিকে, তোমারও নিশ্চয়ই কোনো কাজ আছে? হ্যাঁ, আমারও একটু দরকার ছিল ম্যানেজমেন্টের সঙ্গে। এনি প্রবলেম? হ্যাঁ রে, মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে। তো আমি দেখি একটু স্যারকে বলে যদি একটা দিনের ছুটি অ্যারেঞ্জ করতে পারি, তাহলে কিছু টেস্ট করাতে হবে। তোমারও ছুটি লাগবে? হ্যাঁ, একটা দিনের ছুটি। কেন, তোমরা কি ছুটি নিয়েছো? না না, এমনি বলছি। আসলে স্যার বলছিলেন যে এই সময় যেন কেউ ছুটি না চায়, স্টাফ খুব কম আছে তো এখন, তাই আর কি। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। না, কি বলতো, মায়ের কয়েকটা টেস্ট করানোর আছে, তো এখানে সব কটা টেস্ট করাতে পারবো না। তাই জন্য আমাকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে, আর মায়ের সঙ্গে আমাকে একটা দিনের জন্য গোটা দিন থাকতে হবে, তাই আর কি। কিন্তু আমি তো কাকিমাকে সেদিন ভালোই দেখলাম। উপর থেকে দেখলে তো কিছু বুঝতে পারবি না, মাঝে মাঝে ডিটোরিয়েট করে যাচ্ছে কন্ডিশন, সামহাও ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে বোধহয়। এনিওয়ে, তোরা যা, আমি কথা বলে আসি। সি ইউ। বাই। স্যার, আসবো? হ্যাঁ আসুন। স্যার, আমার না একটা দিন একটু ছুটি লাগবে। এই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো ছুটি দেওয়া যাবে না। আপনি এর আগে বা পরে নিতে পারেন। স্যার, আমার তো শনিবারই ছুটিটা লাগবে। আমার মাকে নিয়ে কয়েকটা টেস্ট করানোর ব্যাপার আছে। এইখানে যদি সব অ্যারেঞ্জমেন্ট থাকতো আমি তো এখানেই নিয়ে আসতাম স্যার, এখানে তো সব অ্যারেঞ্জমেন্টস নেই। না না না, যশ আর শবনম একসঙ্গে ছুটি নিচ্ছে শনিবার থেকে মঙ্গলবার, আর সেই সময় আমি কাউকে ছুটি দিতে পারবো না। হাসপাতাল খালি রেখে তো আর সবাই যেতে পারবে না। আপনি শুক্রবার দিন নিন। না স্যার, শুক্রবার আমি নিতে পারবো না। ওরা ডেটটা দিয়েইছে শনিবার দিন, নয় শনিবার না হয় বুধবার। তাহলে আমি বরং বুধবারই নিই, যশরা ফিরে আসবে তো ততক্ষণে। ওরা মঙ্গলবার দিন ফিরছে, আর হোপফুলি বুধবার দিন জয়েন করবে। ঠিক আছে স্যার, আমি তাহলে বুধবার দিনই ছুটিটা নেব, ওরা তো ফিরে আসবে ততদিনে। সেটা দেখুন, কিন্তু তার আগে ছুটি দিতে পারবো না। ওরা কি খুব দূরে কোথাও যাচ্ছে? সেটা জানি না, বললো কাছে পিঠে কোথাও যাচ্ছে, কোনো সমুদ্র পারে আর কি। 2-3 দিনে আর কত দূর যেতে পারবে? তাহলে তো আই হোপ ওরা ফিরে আসবে। মানে আমার জিজ্ঞেস করার কারণটাই ছিল যে দূরে কোথাও গেলে হয়তো ডিলে হতেও পারে, কাছাকাছি যখন যাচ্ছে তখন আমার মনে হয় মঙ্গলবারের মধ্যে ফিরেই আসবে। আমি তাহলে মেল করে দিই আপনাকে বুধবারের ছুটিটার জন্য। দূরে গেল শবনম ওর কথার খেলাপ করবে না, আর যশ ও মনে হয় কথার খেলাপ করবে না, আই এম ভেরি মাচ শিওর। আর ওরা মঙ্গলবার যখন কথা দিয়েছে, ওরা মঙ্গলবারই ফিরবে। রাইট স্যার, আমি মেলটা করে দিচ্ছি আপনাকে বুধবারের জন্য। হ্যাঁ, করে দেবেন। ওকে, আসছি স্যার তাহলে। আসুন। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছিস তোরা জানতে পারলাম না ঠিকই, কিন্তু এবার আমি আর কোনো রকম সূত্র কোথাও রাখবো না। আন্টিকে তো ফোন করলেই জানতে পারি, কিন্তু পরে যদি কোনো ছেঁড়া কাটা হয়, তখন আমি আন্টিকে ফোন করেছি এবং আমাদের মধ্যে কি কি কথোপকথন হয়েছে সেটা রেকর্ডেড থাকবে। সেটা বার করে পুলিশ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। অতএব না, সে পথেও আমি যাব না। দেখি অন্য কিভাবে যশ আর শবনম কোথায় বেড়াতে যাচ্ছে সেটা জানতে পারা যায়। জানতে তো আমাকে হবেই। এইবার এই খেলাটা আমি শেষ করব। অনেক দিন ধরে এই খেলাটা টেনে নিয়ে যাচ্ছি, অনেক দিন।
ইম্পসিবল, আর না। আর আমার নিজেরও এনার্জি নেই। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো এত আনন্দের ঘটা কিসের? তুমি বুঝতে পারছো না? না না, সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, সে তো তুমি বুঝতে আরে! বসো এখানে, কাজ আছে। সেগুলো পরে হবে। তুমি তো বুঝবে না এটা কোনোদিন, কারণ তুমি আমাকে একা আলাদা করে পেতেই চাও না, তাই বুঝতে পারছো না। আমার তোমাকে নিয়ে একা সময় কাটানোর ইচ্ছে, এটা যে কতদিনের ইচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সবার মধ্যেও তোমার সাথে আলাদা করে সময় কাটাতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তোমার মধ্যে কোনো প্যাশন ট্যাশন কিছু নেই না? না, এই যে দেখো না, আমাকে দেখো কতটা প্যাশনেট। আমি কিন্তু ভীষণ রোম্যান্টিক মানুষ, ভেরি রোম্যান্টিক। কি করবো বলো? তা অবশ্য ঠিক। আসলে কি বলো তো, ছোটবেলায় এমন জীবন যুদ্ধের মধ্যে দিয়ে গেছি না, যে প্যাশনের ব্যাপারটা আমার মধ্যে তৈরিই হয়নি। তুমি ঠিকই বলেছো, আমার মধ্যে রোমান্টিক ব্যাপারটা একটু কম। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেবো। এই যশ, যশ ছাড়ো। কেন ছাড়ো বলো তো? সবসময় ছাড়ো ছাড়ো। আচ্ছা শোনো, ওখানে যে যাচ্ছি 3 দিনের জন্য, ওখানে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, আমি সবসময় আটকে রাখবো আমার কাছে। কিচ্ছু বলতে পারবে না তখন, হ্যাঁ? আগে বলে রাখছি। আচ্ছা, সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, সেটা কেন বলেছিলে বলো তো? না, কারণ সেই কথাগুলো আমাকে মেন্টালি ভীষণ হন্ট করে। কি বলেছি? না, এই যে তুমি সবসময় বলো, তুমি সবসময় ভয় পাও, তোমার মনে হয় তুমি আর এই পৃথিবীতে থাকবে না, তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমাকে কেউ মেরে ফেলবে, বা এই ধরনের ভয় তুমি তো বলো সব সময়। হ্যাঁ, সেটা হয়তো বলি, কিন্তু সেটা আমার মনে হয় যশ। দেখো, কিন্তু এই কথাটা কিন্তু আমি ক্যারি করি না, আমি ইগনোর করি। আমার শুধু মনে হয় যে আমি যতদিন বাঁচবো শুধু কাজ করে যাব, এটাই আমার মনে হয়। এর থেকে বড় কিছু হতে পারে না যশ, আর সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় লড়াই। শবনম, তুমি তো জানো আমি কিন্তু একদম নেগেটিভ কথা শুনতে বলতে পছন্দ করি না। তার জন্য আমি তোমাকে বলছি, তুমি কিন্তু আজকের পর থেকে কোনোদিনও নেগেটিভ কথা বলবে না, আর ভাববেও না। তোমাকে হয়তো বলবো না, কিন্তু কথাগুলো তো মনের মধ্যে রয়েই যাবে যশ। মন তো বলো, মনের ওপর তো কারোর কোনো কন্ট্রোল নেই। তোমার এরকম ভাবনার কারণ কি? তুমি কি কোনোভাবে রোহিণীকে আবার? যশ প্লিজ, আমি কিন্তু একবারও রোহিণীর দিকে টেনে কোনো কথা বলিনি। আমি আমার কথাগুলো বলছি যশ, আমার মনে হওয়ার কথা বলছি। হ্যাঁ, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমি মরে যাব, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু এখানে তো একবারও রোহিণীদি আসছে না। শুধু শুধু রোহিণীদির কথা টেনে কেন তর্ক করছো বলো? না, বুঝতে পেরেছি আমি। হতে পারে যে তুমি তোমার লাইফে তো অনেক আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো, তার জন্য ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো তোমার এই ভাবনা চিন্তাগুলো আসতে থাকে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার মনে মানে ইটস ট্রু কে রোহিণী কিন্তু এখন পুরোপুরি একটা বদলে যাওয়া মানুষ। এই কথাটা কি তুমি আমাকে জোর করে বিশ্বাস করাচ্ছ? মানে কেন বলছো বলো তো? আমি তো বলিনি আমি অবিশ্বাস করছি, একবারও বলেছি? শুধু শুধু কেন এই কথাগুলো বলছো যশ? না না, আমার মনে হয় তোমার মধ্যে এখনো রোহিণীকে নিয়ে কিছু রেস্ট্রিকশনস আছে। সে তো তোমারও আছে, তোমার নেই? তুমি যেটা ভেবেছিলে তুমি তো বলোনি তাকে। আর দেখো, এই রেস্ট্রিকশন থাকাটাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। না না, তুমি যা বলছো হয়তো ঠিকই বলছো, কিন্তু আমার না রোহিণীকে নিয়ে আজকাল ভীষণ কষ্ট হয়। তার কারণ আছে, রোহিণীর পরিবারের অবস্থা এখন খুব খারাপ। ওর মা প্রচণ্ড অসুস্থ, ওর উপর সব চাপ এসে পড়েছে, মানে ওকেই সব কিছু দেখাশোনা করতে হয়। আর এইসব ব্যাপার নিয়ে ওর বাবাও ভীষণ চিন্তিত, ভীষণ ওয়ারিড। তো বাবা ওই ব্যাপারটা মেনে নিতে পারেনি। হ্যাঁ, উনি এটা অ্যাকসেপ্ট করতে পারেননি, তোমাদের ডিভোর্সটা। উনি অ্যাকসেপ্ট করতে পারেননি তোমার আমার সাথে বিয়েটা। আর দেখো, সেটাই স্বাভাবিক, উনি তো একজন বাবা, ওনার তো এইভাবেই রিয়াক্ট করার কথা। আমি কেন কাউন্টার করতে যাব বলো তো? সব কিছুর মধ্যে রোহিণীর জীবনটা কেমন একটা ঘেটে গেছে। হ্যাঁ, এতে তো আমার কিছু করার নেই। মানে আমি কি কোনোভাবে হেল্প করতে পারি এতে? না না, তুমি কি করবে? তুমি কি করে হেল্প করবে ওকে? তো যখন আমার কিছু করার নেই তখন বারবার এক কথা কেন বলো বলো তো?
এটা রোহিণীদির একার লড়াই, রোহিণীদিকে একাই লড়তে হবে। আর যদি আমার কিছু করার থাকে তাহলে আমাকে বলো, সাজেস্ট করো, আমি তাই করব। তুমি না আজকাল ভীষণ ইনটলারেন্ট হয়ে গেছো স্বপ্ন। আগে কিন্তু টলারেন্ট ছিলে। এই কথাটা বললাম বলে? না না, তার জন্য না, আমি একটা সাধারণ ডিসকাশন করছি, সিম্পল ডিসকাশন, একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা। এর মধ্যে আমিও কিছু করতে পারবো না আর তুমিও কিছু করতে পারবে না। দেখো, আমি করতে পারবো না ঠিক আছে, কিন্তু তুমি করতে পারো। আমি চেষ্টা করলেই করতে পারি। কি করতে পারি আমি? না না, আমি শুনি আমি কি করতে পারি। তা বলতে পারবো না। আমি শুধু এটাই জানি যে তুমি চাইলে রোহিণীদিকে এই ক্রাইসিস থেকে বার করতে পারো।